এখন আমাদের সাথে বর্তমানে আছেন জুবাইরুল হাসান আরিফ, কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক, অঞ্চল তত্ত্বাবধায়ক চট্টগ্রাম জাতীয় নাগরিক পার্টি। আরে ভাই কেমন আছেন? আছে আলহামদুলিল্লাহ, ভালো। তুমি ভালো? আলহামদুলিল্লাহ। আচ্ছা, মানে আমরা যদি জুলাই আপরাইজিং এর যে ব্যাপার দিয়ে আপনি কথা শুরু করলেন, ওটা দিয়েও যদি আমরা শুরু করতে চাই, যে প্রাইমারি কনসার্ন অথবা প্রাইমারি কোয়েশ্চেন যদি এটা রাখি, যে জুলাই গণ অভ্যুত্থান যেটাকে বলা হচ্ছে, ওটা জুলাই বিপ্লব বলা কতটুকু যুক্তিযুক্ত, অথবা এভাবে যদি আমরা ডিল করি, আমার মনে হয় আপনার যারা অডিয়েন্স অথবা বাংলাদেশি যারা অডিয়েন্স, তাদের জন্য এটা বুঝতে সুবিধা, আউট অফ নো আর বিপ্লবের চাইতে। তো ওই জায়গা থেকে আমি ডিল করি যে হচ্ছে আসলে বিপ্লব ব্যাপারটার কয়েক ধরনের কনোটেশন আছে, এটারে কিভাবে এক্সপ্লেন করা যায় অথবা ব্যাখ্যা করা যায় এটা নিয়ে। তো একটা কনোটেশন হচ্ছে, ক্লাসিক্যাল মার্কসিস্ট যারা আছেন তারা বিপ্লবের একটা হচ্ছে ঋজু ধরনের একটা রিডিং দেন। সেটা হচ্ছে ধরো উৎপাদন সম্পর্কের যে ব্যাপার, ওটা যদি পুরোপুরি উপড়ে ফেলতে না পারে কোন একটা পাল্টা বাহিনী অথবা কোন একটা পাল্টা রেজিম অথবা কোন একটা রেভলিউশনারি গার্ড, তাইলে যদি ফেলতে পারে দেন রেভলিউশন হ্যাপেন। আর যদি না পারে তাইলে এটা আসলে হচ্ছে বিপ্লব না, এর আগের কোনো কিছু। এ ধরনের একটা আলাপ আছে। আবার আরেকটা আলাপ আছে যে হচ্ছে আহ যারা মার্কসিস্ট না অথবা হচ্ছে তারা বলতে চায় যে রেভলিউশন এরকম হতে হবে এমন কোনো কথা নাই, রেভলিউশন উইদাউট রেভলিউশনারিজ, এ ধরনের একটা থিওরিও আছে। আসিফ বায়াত অথবা এই ধরনের তাত্ত্বিকরা এগুলা প্রপোজ দেন আর কি, প্রপোজাল দেন যে এমন ধরনের রেভলিউশন হইতে পারে যেখানে ক্লাসিক্যাল মার্কসিস্টরা যেভাবে হচ্ছে টেক্সট বুকের মতো কইরা একদম মাখরাজ উচ্চারণের মতো করে আহ স্পেসিফিক ইস্যুস তুলে ধরে ধরে একটা ঘটনাকে বিপ্লব হয়েছে কি হয় নাই এটা নির্ধারণ, এটা নাও হইতে পারে। যেমন তারা এটার উদাহরণ দেখা হচ্ছে আমেরিকান যেটা মানে স্বাধীনতা আন্দোলন, এটাকে তারা একটা বুর্জোয়া গণতান্ত্রিক বিপ্লব এই ধরনের একটা কথা বলে আর কি। এবং এটা ছাড়াও আরো নানান লেয়ারের ঘটনা আছে আর কি, যে কোনটা বিপ্লব কোনটা বিপ্লব না। আমরা যদি মার্কসিস্ট থিওরিটাকে একটু প্রবলেমাটাইজ করতে চাই, তাহলে আপনি যদি আপনাকে বলি হচ্ছে ধরেন পাকিস্তানি শাসন আমলে অথবা হচ্ছে কলোনিয়ালিজমের পর, মানে ব্রিটিশ কলোনিয়ালিজমের পর বাংলাদেশের শের বাংলাকে ফজলুল হকের অন্যতম জনপ্রিয়তার কারণ ছিল আমাদের যে হচ্ছে জমিদারি ছিল একটা প্রথা, ওইটাকে উচ্ছেদ করে দেয়া। সে কৃষক প্রজা পার্টি গঠন করে এইটার মূল উৎপাদন করতে সবচেয়ে বেশি সহযোগিতা করে। পরে আওয়ামী লীগ গভর্নমেন্ট অথবা হচ্ছে যে গভর্নমেন্ট ছিল তারা এটা রিপিল করে মানে টোটালি আর কি। আমরা যদি ধ্রুপদী মার্ক্সবাদী লেন্স থেকে দেখি, তাহলে এটা কিন্তু একটা বৈপ্লবিক ঘটনা, যেখানে একটা ক্লাস সম্পূর্ণরূপে মানে ডেমোলিস্ট হয়ে, একটা ক্লাস সম্পূর্ণরূপে বাতিল হয়ে নতুন ধরনের একটা বাস্তবতার সামনে হাজির হচ্ছে। কিন্তু দেখবেন আপনি আমাদের আমাদের রিডিং গুলাতে এটা খুব একটা ভাইটাল কোনো পয়েন্ট হিসেবে থাকে না, যে জমিদারি প্রথা বিলোপ করাটা ইটসেলফ এটাকে বৈপ্লবিক ঘটনা কিনা, এটাকে এমনি অ্যাজ ইউজুয়াল ব্যাপার হিসেবে দেখা হয়। তো ফলে আমি এই জায়গায় যেটা পয়েন্ট আউট করতে চাচ্ছি সেটা হচ্ছে বিপ্লব ওয়ার্ডের একটা ফেটিশ আছে হিস্ট্রিতে, এবং এই ফেটিশটা হচ্ছে এক ধরনের আহ কিছু নর্মস এর উপর, কিছু অ্যাজাম্পশনের উপর ভিত্তি করে আছে। এটার একটা বাস্তবতাও আছে। ওইটার বাইরে গিয়েও আমরা একটা স্টাক একাডেমিক বাস্তবতায় না থাকা বর্তমান ঘটনাগুলোকে যেহেতু আমাদের ব্যাখ্যা করতে হচ্ছে, আজকের ঘটনাটা তো আর একাডেমিয়ায় যাচ্ছে না, এটা হয়তো আর 50 বছর পরে গিয়ে অ্যাড হবে, কারণ এটা নানান লেয়ারিং এর ব্যাপার আছে। তো ফলে আমরা মনে হয় স্কেপটিক থাকতে পারি। বর্তমান জুলাই গণঅভ্যুত্থানের যে ঘটনাটার কথা বলা হচ্ছে, এটা থেকে আমরা স্কেপটিক থাকতে পারি। আমি এটাকে পার্সোনালি গণঅভ্যুত্থান বলি। আহ জুলাইয়ের আপরাইজিং এর যে ঘটনা, ওটাকে আমি এটাকে বিপ্লব বলি না। এই বিপ্লব না বলার আমার কিছু রিজন আছে, কিন্তু আমার এই রিজন গুলো হচ্ছে আমার একাডেমিক রিডিং এর, অথবা এটা একটা আমার হোয়াট ক্যান আই সে, আমার একটা ইন্টেলেকচুয়াল পজিশন। কিন্তু অ্যাজ এ পলিটিশিয়ান আমি মনে করি, একজন ইন্টেলেকচুয়াল হিসেবে আমি এটাকে বাধাগ্রস্ত করে দিতে পারি না। এই এই না পারাটার একটা লজিক আছে। আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন চাইনায় যে কালচারাল রেভলিউশনের কথা বলা হয় অথবা যে চাইনিজ রেভলিউশনের কথা বলা হয়, এটা কিন্তু একদিনে হয় নাই। আমাদের জুলাইয়ের মতো 36 দিনে হয় নাই, এটা 11 বছর ধরে হয়েছে।
ঠিক আছে, পৃথিবীর আরো নানান প্রান্তে যে সমস্ত বিপ্লব গুলার আপনি যদি হিস্ট্রি রিড করেন, ইভেন হচ্ছে ধরেন 11 বছর না, চাইনিজ বিপ্লব তো অনেক দিন ধরে চলছে। তারপরে স্পেনের যে ফ্রেঞ্চ রেভলিউশন 11 বছর ধরে চলছে। এই ধরনের আপনি হিস্ট্রি পাবেন। তাহলে আমাদের জুলাই গণঅভ্যুত্থানটা হচ্ছে কয়দিন হচ্ছে? আমরা যদি এখন তো 1 বছরও হয় নাই, এই 1 বছর না হওয়ার ভিতর দিয়ে যদি আমরা একটা বিপ্লবের সম্ভাবনাময় কোন একটা কিছুকে যদি মানে বিপ্লব হিসেবে ট্রিট না করি, এটারও কিছু সমস্যা থাকতে পারে। মানে এটার কিছু ব্যাপার আমরা হয়তো পরবর্তীতে সার্কামস্টেন্সেস ডিল করতে হইতে পারে। এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে অ্যাজ এন ইন্টেলেকচুয়াল আমার একটা পজিশন আছে হচ্ছে, একটা জিনিস যেটা যেরকম ওটারে ওইভাবে দেখা। এটা কেন দেখা? যাতে ফিউচারিস্টিক, ফিউচারে যে কাজটা আমি করব এটা যাতে সবচেয়ে সলিড ওয়েতে করতে হয়। যেমন আমি যদি বুঝি যে হচ্ছে এটা একটা বই, এই বইটার একটা ওজন আছে, এটা আমি ধারণ করতে পারা অথবা এটা আমি বুঝতে পারা মানে কি, একটা ধরেন হচ্ছে ছোট পিঁপড়া, এই পিঁপড়ার গায়ে আমি এটা তুলে দিতে পারি না, কারণ এটাতে সে পিষ্ট হইতে পারে। ঠিক আছে, গণ অভ্যুত্থান অথবা কোন একটা টেক্সট, কোন একটা রেভলিউশনের বোঝার ক্ষেত্রে আমি এই ধরনের একটা লেন্স ব্যবহার করি, যাতে পিঁপড়ার কাঁধে এটা তুলে দিতে না হয় আমাকে। এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে অ্যাজ এ পলিটিশিয়ান আমার চাওয়ার জায়গা হচ্ছে গণ অভ্যুত্থানটাকে কিভাবে বিপ্লবে রূপান্তরিত করা যায়। একটা গণ অভ্যুত্থান আমরা পাইছি, এটা ধীরে ধীরে বিপ্লব আমরা কিভাবে রূপান্তরিত করতে পারি, এটা হচ্ছে মানে আমার মনে হয় আমার সবচাইতে বলার জায়গাটা এটা, আমি যদি বলতে পারি আর কি। একটা বিপ্লব মানে হচ্ছে এমন ধরনের একটা ব্যাপারের ভিতর দিয়ে যাইতে হবে কোন একটা ঘটনাকে, যেখানে এক ধরনের মুক্তির ব্যাপার ঘটবে, এক ধরনের ফ্রিডমের ব্যাপার ঘটবে, এবং হচ্ছে আমূল পরিবর্তনের একটা ইঙ্গিত এখানে থাকবে। ওইটা হলে দেন আমরা একটা ঘটনাকে বিপ্লব বলতে পারি। ওই দৃষ্টিতে যদি আমি দেখি তাইলে হচ্ছে, আমি তো আগেই দুই একটা কথা বললাম যে একটা মার্কসিস্ট ইকোনমির যে ব্যাপার, একটা যে উৎপাদন সম্পর্কের জায়গায় চেঞ্জ আসা, তারপর মানুষের যে স্লেভারি যে ব্যাপার, এগুলার মানে মিনিমাইজ হওয়া, মানুষের ইকোনমিক্যাল ফ্রিডম সবচেয়ে বেশি উন্নীত হয়েছে কিনা, একটা বিপ্লব ঘটার আগে এবং পরে আমূল ধরনের কোন আমরা পরিবর্তন দেখতেছি কিনা। ঠিক আছে, এই ইস্যুস গুলারে যদি আমরা ডিল করি তাহলে তো আমরা কিছু ব্যাপার পাই, যে হচ্ছে ধরেন বা এক ধরনের একটা ইয়া থাকে যে ব্যাটেল, স্ট্রাগল, ব্যাটেল, ওয়ার, এরপর দিয়া হচ্ছে ধরেন একটা অন্য ধরনের আমরা এই সময়ে এক ধরনের গণ অভ্যুত্থান, মাস আপরাইজিং দেখতেছি। ঠিক আছে, এটা মানে একটা বিপ্লব হচ্ছে এটা গণ অভ্যুত্থানের পরবর্তী ঘটনা, যে যে ঘটনায় আসলে হচ্ছে মজলুম যে বর্গ আছে, অথবা যারা শোষিত হচ্ছিল, অথবা হচ্ছে যে শ্রেণী খুব বেশি ডমিনেটেড হচ্ছিল, এবং ডমিনেটেড হওয়ার যে যে স্ট্যাটাস অথবা সিম্বল গুলো দেখা যাচ্ছিল, একটা বিপ্লব ঘটা মানে ওইগুলা প্রায় শূন্য দশায় চলে আসা। এগুলো যদি প্রায় শূন্য দশায় চলে আসে, তো আমরা মনে হয় ওই ঘটনাটাকে বিপ্লব বলতে পারি। রাজনৈতিক নতুন নয়া রাজনৈতিক বন্দোবস্ত বলতে আমি যেটা বুঝি অ্যাজ এ পার্সন, সেটা হচ্ছে আমি যখনই একটা নয়া রাজনৈতিক বন্দোবস্ত বলতেছি তখন আমি অ্যাজিউম করে নিচ্ছি একটা পুরাতন রাজনৈতিক বন্দোবস্ত আছে। দেন আমাকে ফাইন্ড আউট করতে হবে পুরাতন রাজনৈতিক বন্দোবস্তগুলো কি 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 খুঁটির উপর, কোন কোন খুঁটির উপর এগুলো দাঁড়াইছিল। ওই ওই খুঁটিগুলোকে ঠিকঠাক অ্যাড্রেস করে, প্রশ্ন করে, এগুলোর মূল উৎপাদন করে, অথবা এগুলাকে এক ধরনের কি বলা যায় মানে হচ্ছে অতিক্রম করে নতুন ধরনের কোন প্রপোজাল যদি আমরা হাজির করতে পারি, নতুন ধরনের কোন রাজনৈতিক বাস্তবতা যদি আমরা হাজির করতে পারি, দেন ইট শুড বি কল্ড নয়া রাজনৈতিক বন্দোবস্ত। পুরনো যে সিস্টেমে, যেমন ধরেন হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের আগে বাংলাদেশের সবচেয়ে বড় প্রবলেম গুলো কি ছিল, যেমন ধরেন বাংলাদেশের টাকা পাচার। ঠিক আছে, গণঅভ্যুত্থানের পরবর্তীতে আমরা যদি টাকা পাচার বন্ধ করতে পারি, কোন একটা এই ধরনের অ্যাকশন নিতে পারি, দেন ইট শুড বি কল্ড নতুন রাজনৈতিক বন্দোবস্ত। এটা হচ্ছে ধরেন ইকোনমিক মামলা। আবার ধরেন হচ্ছে গুম, খুন, টর্চার, জেল, আইনাগর ইত্যাদি একটা বাস্তবতা ছিল হাসিনা রেজিমের সময়। এটা যদি চেঞ্জ করতে পারি, দেন এটা বলা যেতে পারে নতুন রাজনৈতিক বন্দোবস্ত। ধরেন হচ্ছে শেখ হাসিনা যে ইলেকশন করে নাই তা না, সে ইলেকশন করছে, কিন্তু তার ইলেকশনের ছিল সিলেকশন। গণ অভ্যুত্থানের পরেও যদি এই ধরনের সিলেকশন টাইপের কোনো জিনিস হয়, তাহলে এটার তো আমরা নয়া রাজনৈতিক বন্দোবস্ত বলতে পারি না।
ঠিক আছে। তারপরে ধরেন এর আগে এক ধরনের কাঠামো ছিল যেগুলার আমরা ফেসিস্ট কাঠামো বলতেছি, রাষ্ট্রের অর্গানগুলো ফেসিজমের মতো করে ওয়ার্ক করতো, আমাদের বিচার বিভাগ থেকে শুরু করে সবকিছু। এখন ওই জায়গায় যদি নয়া কোনো প্রপোজাল আমরা মানে রাখতে পারি, ওই জায়গায় যদি আমরা নতুন ব্যাপার রেইন করতে পারি, দেন ইট শুড বি কল্ড নয়া রাজনৈতিক বন্দোবস্ত। ফলে নতুন রাজনৈতিক বন্দোবস্ত বলতে আমি যেটা বুঝি সেটা হচ্ছে পুরাতন রাজনৈতিক বন্দোবস্ত বলতে যা যা বোঝায় তার তার বিপরীতে নয়া নয়া কোনো প্রপোজাল, এবং এই প্রপোজাল গুলো পিপল ফ্রেন্ডলি, ইনসাফের কথা বলে যেগুলো। আচ্ছা, এই প্রশ্নটা একদম মানে হচ্ছে মার্কসিস্ট লেন্স থেকে করা ইন ওয়ান সেন্স। অর্থনৈতিক কাঠামো জিনিসটা যদি আমরা ব্যাখ্যা করতে যাই এখানে, মানে তাহলে তো এটা অনেক এলাবোরেটলি বলতে হবে অথবা অনেকভাবে বলতে হবে। আমি যেটা বুঝি এমন প্র্যাকটিক্যাল সেন্সে, সেটা হচ্ছে রাষ্ট্র তো একটা ঘর না, রাষ্ট্র হচ্ছে এক ধরনের একটা সোশ্যাল কন্ট্রাক্ট। আমি যেভাবে বুঝি, ধরেন আমরা তো একা একা ছিলাম হয়তো, হ্যাঁ, তারপর আমাদের পরিবার হয়েছে, হ্যাঁ, এরপরে হচ্ছে আমরা পাড়া গঠন করছি, এরপর আমাদের সোসাইটি হয়েছে। অনেকগুলো সোসাইটি যখন আমাদের হয়েছে, আমাদের ভিতর নানান ধরনের প্রবলেমস দেখা যাচ্ছিল, তখন আমরা নিজের একটা কন্ট্রাক্টের ভিতর দিয়া স্টেট কাঠামোতে আসছি। পৃথিবীর কিছু কিছু রাষ্ট্র এভাবে গেছে, কিছু কিছু রাষ্ট্র দেখা যাচ্ছে কলোনিয়াল একটা লিগেসির মাধ্যমে স্টেট ফরমেশন পাইছে, এটা অন্য আলাপ। তো এই যে সোশ্যাল কন্ট্রাক্টের উপরে গিয়ে রাষ্ট্র গঠন করা, সোসাইটি গুলার শান্তি কায়েম করার জন্য ওই জায়গার যে কন্ট্রাক্ট গুলা, এগুলাই হচ্ছে রাষ্ট্রের আমি ভিত্তি বলে মনে করি। ওগুলো হচ্ছে রাষ্ট্রের ভিত্তি, যে বা আমি কি করতে পারি কি করতে পারি না, এগুলার হচ্ছে এক ধরনের সাম আপ সিচুয়েশন যেখানে থাকে। ধরেন কনস্টিটিউশন এটার জন্য লাগে, যে হচ্ছে এই দেশ, এই যে রাষ্ট্র, এই রাষ্ট্রটার পরিচয় হচ্ছে এটা, এই রাষ্ট্রটার ইয়াটা হচ্ছে এভাবে চলবে, ঠিক আছে। তো ওইখানে একটা সোসাইটিতে সবচাইতে আহ রোল প্লে করা, ডমিনেন্ট রোল প্লে করা কোনো যদি ক্লাস আমরা খুঁজি, শ্রেণী যদি আমরা খুঁজি, সেটা হচ্ছে অবশ্যই ব্যবসায়ী শ্রেণী। এখন এদের হাতে পুঁজি আছে বলে আমরা তো এদেরকে এলিমিনেট করতে পারি না। পুঁজি ক্যান বি ব্লেসিং, আবার পুঁজি অবশ্যই কার্সের কারণ হতে পারে, ঠিক আছে। এটা গ্লোবাল ক্যাপিটালিজমের ইয়াতে ইয়া হবে। তো ওই জায়গায় আমি বুর্জোয়া গণতান্ত্রিক যে পুঁজি, আমি পার্সোনালি হচ্ছে বুর্জোয়া গণতন্ত্রের অথবা বুর্জোয়া যে শ্রেণী বাংলাদেশে আছে, এটা তো আসলে ওভাবে বুর্জোয়া হিসেবে কি করে না, কাজ করে না। আপনি গ্লোবাল ওয়ার্ল্ড অর্ডারের দিকে যদি থাকান, তাহলে দেখবেন হচ্ছে বাংলাদেশের যে বুর্জোয়া, তার আর্ট কালচার নিয়ে কোনো চিন্তা নাই, তার স্থেটিক্যাল সেন্স নিয়ে কোনো চিন্তা নাই, গ্লোবাল অর্ডারে তার গুরুত্বপূর্ণ কিছু দেওয়ার মতো তার কোনো অ্যাম্বিশন নাই, ঠিক আছে। এবং হচ্ছে ইভেন সে শুধুমাত্র চাই পেটি বুর্জোয়া আচরণ করতে, সে শুধুমাত্র চাই তার দেশে সে কিভাবে একটু মনোবলি করবে, কিভাবে টাকাগুলো পাচার করবে, ঠিক আছে, কিভাবে সে বাইরে একটা ভালো লাইফ কাটাবে, এই ধরনের তার একটা চিন্তা আর কি। তো ফলে দুইটা ব্যাপার আছে। আমার ইয়াটা হচ্ছে, এই যারা এই ধরনের ইয়াগুলা চাই, যে সমস্ত পেটি বুর্জোয়া ব্যবসায়ী শ্রেণী এই ধরনের ব্যাপারগুলো চাই, তাদেরকে এনশিওর করা যে বাংলাদেশ একটা তুমি যে দেশে টাকা পাচার করতেছো, ওই ধরনের একটা দেশ করা বাংলাদেশে সম্ভব, ঠিক আছে। এটা কিন্তু প্রথমত ক্রিমিনাল অ্যাক্ট। আমি তবুও মনে করি মানে এগুলার হচ্ছে মানে টাকা পাচার করাটা তো ক্রিমিনাল অ্যাক্ট। আমি তবুও মনে করি ওই ব্যবসায়ীদেরকে এটা বোঝানো যে আমরা যদি বাংলাদেশেও ওভাবে ঘুরতে চাই, আমরা পারি। তোমরা টাকা পাচার না করে এই ধরনের সিচুয়েশন করো, তোমরা তোমাদের ভিতরে অ্যাম্বিশন বিল্ড করো অ্যাজ এ নেশন অথবা অ্যাজ এ স্টেট। আমাদের ভিতরে যদি কিছু অ্যাম্বিশন বিল্ড হয়, তাহলে দেখা যাবে হচ্ছে ব্যবসায়ীদের যে ছোট ছোট স্বার্থকেন্দ্রিক চিন্তা অথবা ব্যবসায়ীদের যে অ্যান্টি স্টেট চিন্তা, রাষ্ট্রবিরোধী যে চিন্তা, আমার মনে হয় এগুলো আস্তে আস্তে কমবে। এবং এগুলো আস্তে আস্তে কমার ভিতর দিয়া এটার জন্য ব্যবসায়ী ক্লাস্টারে গুরুত্ব দেওয়ার চাইতে আমি পলিটিক্যাল লিডারদের গুরুত্ব দেওয়ার পক্ষে। কারণ দে আর দ্য অ্যাকচুয়ালি ডিসিশন মেকার্স। তাদের এমন ভাবে ডিসিশন মেক করতে হবে যাতে সে দেখাইতে পারে এই যে আসল লাভটার কথা তুমি ভাবতেছো যে 1,000 কোটি টাকা তুমি পাচার করবা, এটাতে তুমি যে লাভটা পাচ্ছ এর চাইতে ডাবল লাভ তুমি পাবা যদি এগুলো এখানে রাখো, ঠিক আছে। এইভাবে যদি তাদেরকে বোঝানো যায় বাংলাদেশে একটা, যে দেশে সে টাকা পাচার করতেছে ওই ধরনের একটা রাষ্ট্র করা সম্ভব, তাইলে আমার মনে হয় টাকা পাচার গুলো কমবে। আবার এট দ্য সেম টাইম এটার ব্যাপারে হুঁশিয়ার থাকতে হবে, বা
যে দেশে সে টাকা পাচার করতেছে তার হয়তো অনেক ধরনের জুট চুরির হিস্ট্রি থাকতে পারে, তার অনেক ধরনের বাজে ধরনের ঘটনা থাকতে পারে। এর মানে এই নয় যে আমাদের রাষ্ট্রটাকে ওই ধরনের একটা ইয়াতে কনভার্ট করা, ওই ধরনের একটা বাজে স্টেট কাঠামোতে কনভার্ট করা। এর মানে এটা যে আহ, তুমি যে মাকাসিদ গুলো চাচ্ছ, তুমি যে লক্ষ্যগুলো চাচ্ছ, এই লক্ষ্যগুলো এখানেও বাস্তবায়ন করা সম্ভব। তোমাদের উচিত এখানে কন্ট্রিবিউট করা। এভাবে যদি ইয়া করে দেন হচ্ছে এই যে অর্থনৈতিক কাঠামোই এই ইয়াগুলা খুব বেশি মানে ফ্রুটফুল হবে আর কি। এখানে আমি একটা পত্রিকার প্রচারণা চালাইতে চাই, বোধ সংযোগ। কিছুদিন আগে মানে গতকালই মনে হয় তারা মোড়ক উন্মোচন করেছিল। ওই পত্রিকার সম্পাদক আমার সাথে যোগাযোগ করছিল, আমি একটা লেখা দিছিলাম, অনেক আগে লিখছিলাম আর কি। লেখাটা ছিল এরকম যে হচ্ছে ইডিওলজিদের শূন্য দশা চাই না, কমন পাটাতন তৈয়ারের ভজন, এই ধরনের একটা লেখা। তো এটা যে আমি কি বুঝাতে চাইলাম, আমি যেটা বুঝাতে চাইলাম সেটা হচ্ছে জুলাই আপরাইজিং এর, জুলাই গণ অভ্যুত্থানের সিগনিফিকেন্ট সিগনেচারটা কি ছিল? এটা ছিল হচ্ছে প্রায় সবগুলা পলিটিক্যাল পার্টি জুলুম বাসরা ছাড়া এখানে পার্টিসিপেট করছে। কেন করতে পারছে? কেন জামাত ইসলামী, বিএনপি, বামপন্থী পার্টিগুলা, গণসংহতি আন্দোলন, রাষ্ট্রচিন্তা, আরো যারা আছে সবাই কিভাবে একটা আমব্রেলার নিচে আসতে পারছে? আমি এটা বলতে চাইলাম হচ্ছে একটা কমন পাটাতন। ইডিওলজি গুলা থাকবে, একজন বাম কি সে ডান হয়ে গেছে, একজন ডান সে কি বাম হয়ে গেছে, একজন মুসলমান কি নাস্তিক হয়ে গেছে, অথবা নাস্তিক কি খ্রিস্টান হয়ে গেছে? কেউ কিছু হয় নাই, সবাই ঠিক ছিল। যার যার ইডিওলজি তার ভিতর ছিল, কিন্তু তার ভিতর যেটা ক্ষতিকর এলিমেন্ট, তার ভিতর যেটা অন্যকে ডমিনেট করার এলিমেন্ট, এটাকে সে এলিমিনেট করে দিছে। কেন? কারণ হি অর শি গট দ্য কমন এনিমি। হু ইজ দ্য কমন এনিমি? আওয়ামী লীগ। হু ইজ দ্য কমন এনিমি? বাকশাল। ঠিক আছে, এইটা যখন সে আবিষ্কার করতে পারছে, তখন তার যেটা সিগনেচার ওইটাকে রেখে, যে ইডিওলজির যেটা সিগনেচার, জামাত ইসলামের যেটা সিগনেচার, বিএনপির যেটা সিগনেচার, গণসংহতির যেটা সিগনেচার, তারপরে আরো পার্টিকুলার যেটা সিগনেচার, ওই সিগনেচার গুলো লেখে বাকিগুলো তারা কাট আউট করতে রাজি হয়েছে। কেন? কারণ সবচেয়ে বড় শত্রু এখন উপস্থিত। এই বড় শত্রুটা যদি আমরা পরাজিত করতে পারি, দেন আমরা এই জিনিসগুলো নিয়ে আবার কোয়ার্ল করতে পারবো, আবার ঝগড়া করতে পারবো। এই ধরনের একটা সিচুয়েশন তখন হয়েছিল। তো আমি এই জায়গায় যেটা বলতে চাই, জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা যদি ওই ব্যাপারটারে এখানে সরাসরি কপি পেস্ট করি, তাহলে আমি যেটা বলতে পারি যে ইডিওলজিতে আছে, ওই ইডিওলজির শূন্য দশাটা আমি চাই না। যে একজন নাস্তিককে আমি বলবো না তুমি নাস্তিক হও, একজন আস্তিককে আমি বলবো না তুমি নাস্তিক হও। অ্যাজ এ পলিটিশিয়ান একজন বিএনপিরও বলবো না তুমি এনসিপি হও, এনসিপিরও বলবো না তুমি বিএনপি হও। আমি যেটা বলবো সেটা হচ্ছে রাষ্ট্র সংস্কারের, রাষ্ট্রের বৈপ্লবিক পরিবর্তনের যে খুঁটি, এগুলোর ঠিকঠাক মতো অ্যাড্রেস করে রাষ্ট্রের ক্ষমতায় আমি কালকে পরশুদিন তো আরেকজন যাইতে পারে, সে যাতে এটার মিস ইউজ করতে না পারে, এনসিপি যাতে এটার মিস ইউজ করতে না পারে, বিএনপি যাতে এটার মিস ইউজ করতে না পারে, ডেমোক্রেটিক্যালি যে ক্ষমতা আসুক সে যাতে এটাকে মিস ইউজ করতে না পারে। এই ধরনের একটা ওয়েলফেয়ার স্টেটের প্রয়োজনীয়তা সবাই ফিল করতে হবে। সবাই যখন এই প্রয়োজনীয়তাটা ফিল করবে, এটাই যখন একটা সিঙ্গেল ভয়েস হয়ে উঠবে জুলাই আপরাইজিং এর মতো, তখন দেখা যাবে যে এই যে মাযহাবি যে বিতর্ক, এগুলো কম গুরুত্ব পাবে, সবাই একটা সলিড পজিশন আসতে পারবে, একটা কমন পাটাতন তৈরি হয়ে যাবে। এই কমন পাটাতনে আমরা দেখবো যে একটা ওয়েলফেয়ার স্টেট, অনেকগুলো ওয়েলফেয়ার সোসাইটি এস্টাবলিশ করা সম্ভব।